নমস্কার, আমি শম্পা। আজকেও চলে এসেছি একটি গল্প নিয়ে। গল্পটি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বেনেটির জঙ্গলে। অনেক বছর আগের কথা। তখন আমি সরকার কৃষি বিভাগের সঙ্গে যুক্ত। আমার কাজ ছিল গায়ে গায়ে ঘুরে চাষাবাদের তদারক করা, চাষের ব্যাপারে চাষিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখা। কোনো অঞ্চল থেকে হয়তো খবর এলো ধান গাছ সেরকম বাড়ছে না, কিংবা পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে, নয়তো নারকেল গাছের ফল ধরবার আগেই ঝরে পড়ছে, বেগুনে কালো কালো দাগ হচ্ছে, পোকায় পাট গাছ খতম করে দিচ্ছে। অমনি আমাকে ওষুধ বিশুধ নিয়ে ছুটে চলতে হতো সে অঞ্চলে। নিজের চোখে সব দেখে ব্যবস্থা করতে হতো। কাজটা আমার খুব ভালো লাগতো। যাওয়া আসা দৌড়ঝাঁপে কষ্ট হতো একটু, কিন্তু বয়স কম থাকায় সেজন্য সেরকম কষ্ট আমার গায়ে লাগতো না। সত্যি কথা বলতে কি, দিল্লি, আগ্রা, পুরী, হরিদ্বারের চেয়ে এইসব গ্রাম অঞ্চলে ঘুরে বেড়ানো আমার ভালোই লাগতো। এইসব জায়গায় গেলে আমার দেশ আর দেশের মানুষকে ভালোভাবে চিনতে পারা যায়। তাছাড়া আমি গেলে চাষি মহলে একটা আনন্দের ঢেউ বয়ে যেত। কে আমাকে কি খাওয়াবে তাই নিয়ে প্রতিযোগিতা। কেউ মুড়ি আনতো, কেউ গুড়, কেউ বা আবার খেতে শাকসবজি, ফল পাকুড়। চলে আসবার সময় সবাই দল বেঁধে আমাকে জিপে তুলে দিত, কিংবা আসতো বাসের রাস্তা পর্যন্ত। এ চাকরি একদিন আমি ছেড়ে দিলাম। কেন দিলাম সে কথাটাই তোমাদের বলি। হঠাৎ আতাপুর থেকে খবর এলো সেখানকার চাষিরা মাথায় হাত দিয়ে পড়েছে। লাউ গাছে ফুল হয়ে শুকিয়ে যাচ্ছে, ফল ধরছে না। আতাপুর লাউয়ের জন্য বিখ্যাত, যেমন আকার তেমন স্বাদ। এই লাউ শহরে প্রচুর চালান আসে টানপুরা তৈরির জন্য। শরীরটা ভালো যাচ্ছিল না। কদিন আগে জ্বর থেকে উঠেছি, এখনো বেশ দুর্বল, কিন্তু উপায় নেই। আতাপুরের চাষিদের বিপদের পাশে গিয়ে তো দাঁড়াতেই হবে। আরও একটা অসুবিধা হলো, আমাদের তাবে 3টে জিপ। দুটো গেছে নবদ্বীপ আর বীরভূমের দিকে, বাকি যেটা আছে সেটা অচল। ইঞ্জিন মেরামতের কাজ চলছে। অগত্যা বাসে যাওয়াটাই ঠিক করলাম। তারপর আগে কৃষি বিষয়ের বইগুলো পড়ে নিলাম। কেন অকালে লাউয়ের ফুল ঝরে যাচ্ছে। কিছু ওষুধপত্রও ব্যাগে ভরলাম। অশুভক্ষণেই বোধহয় যাত্রা শুরু করেছিলাম। মাইল 25-26 গিয়েই বাস থেমে গেল। আর এগোবার উপায় নেই। সামনে কয়াল নদী। অন্য সময়ে এই নদী সরু রূপলি সুতোর মতো পাশে পড়ে থাকে। ছোট একটা কাঠের পুল, এখন কাঠের পুলের চিহ্ন নেই। নেমে দাঁড়ালাম। এখন উপায়? পাশে একটা টিনের চালা ছিল, চায়ের দোকান। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম গত 3 দিন ধরে এই এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। মাত্র আজ সকালেই থেমেছে। ফলে আশেপাশে নদী নালা কূপ ছাপিয়ে গায়ের মধ্যে ঢুকে গেছে জল। চাষবাস সব নষ্ট। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে। সর্বনাশ! এখন কি উপায় হবে? এতটা পথ এসে ফিরে যাওয়া কি ঠিক হবে? এতটা পথ এসে ফিরেই বা যায় কি করে? চায়ের দোকানে লোকটিকে জিজ্ঞাসা করলাম। লোকটা মাথা চুলকাতে চুলকাতে বলল, আতাপুরের খবরটা ঠিক জানি না, তবে অন্যান্য গ্রামের থেকে আতাপুরে একটু উঁচু আছে, বোধহয় বন্যার জল ঢোকেনি সেখানে। আচ্ছা, তাহলে আতাপুর যাব কি করে? কেন? নৌকায় করে বল্লভডাঙ্গা চলে যান, চণ্ডীপুর হয়ে আতাপুর। তবে পথে জল পড়বে কিনা তা ঠিক জানি না। ঠিক করলাম, বরাত ঠুকে রওনাই হব। আকাশের অবস্থা খুব ভালো নয়। বৃষ্টি থেমেছে বটে, তবে আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তার ওপর ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ। বাস ফেলে রেখে ড্রাইভার আর কন্ডাক্টর সরে পড়েছে। সামনে দেখলাম কয়াল নদীতে গোটা 3 নৌকা পারাপার করছে। ব্যাগ কাঁধে ফেলে একটা নৌকায় চেপে পড়লাম। মিনিট 20 মধ্যেই ওপারে বল্লভডাঙ্গায় পৌঁছে গেলাম। রায়চণ্ডী পর্যন্ত অনেকেই সঙ্গী হলো। তারপর আতাপুরের রাস্তায় আমি একলা। মনে হলো এদিকে বন্যার প্রকোপ বেশি নেই, কিন্তু আতাপুরের কাছে গিয়ে দেখলাম দুপাশেই জলের স্রোত, ক্ষেত খামার সব জলের তলায়। দুপাশের বাড়ির পুরো খালি, লোকজন সব সরে গেছে। গায়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি, একতলায় অফিস, 2তলায় থাকার ব্যবস্থা। আমি এলে 2তলাতেই থাকি।
অফিসের সামনে গিয়ে যখন পৌঁছলাম তখন অন্ধকার নেমেছে, চারিদিকে ব্যাঙ আর তক্ষকের ডাক। ব্যাগ থেকে টর্চ বের করে দরজায় আলো ফেললাম। দরজায় বিরাট তালা ঝুলছে। সর্বনাশ, এখানে রাত কাটাবো কোথায়? ব্যাগের মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম, তাও শেষ হয়ে গেছে। আশপাশের বাড়ি বন্ধ, লোকেরা আশ্রয়ের জন্য যে যেখানে পেরেছে পালিয়েছে। যদিও আতাপুর গ্রামটা উঁচু জায়গা, তবুও জোর করে কিছু বলা যায় না। বন্যার জল বাড়লেই গ্রামে ঢুকে পড়বে। নিরুপায় হয়ে এদিক ওদিক তাকালাম, কোথাও কেউ নেই। রাতটা হয়তো অভুক্ত অবস্থাতেই কৃষি অফিসের বারান্দায় কাটাতে হবে। সেটাও মোটেও নিরাপদ নয়। কিছুটা এগোতেই নজরে পড়ল পাশের একটা কুঁড়ে ঘর। সেখান থেকে আলো দেখা যাচ্ছে, তার মানে লোক আছে ভেতরে। এগিয়ে গিয়ে বললাম, কে আছো? বাইরে এসো। দীর্ঘ একটা ছায়া। কাছে আসতেই লণ্ঠনের আলো চিনতে পারলাম। তিলক, কৃষি অফিসের বেয়ারা। সকলেরই ফাই ফরমাস খাটে। ঘরে প্রাণ এলো। তিলকের কাছে নিশ্চয়ই অফিসের চাবি আছে। বাইরে রাত কাটাতে আর হবে না। জিজ্ঞাসা করলাম, আমার চিঠি তোমরা পাওনি? তিলক ক্ষণক্ষণে গলায় উত্তর দিল, আর চিঠি? চারিদিকে যা অবস্থা, পিওনি আসছে না কতদিন ধরে, তা চিঠিটা বিলি করবেটা কি? দাও, অফিস ঘরের চাবিটা দাও। চাবি তো সুন্দরবাবুর কাছে, তিনি চাবি নিয়ে চলে গেছেন। চলে গেছেন? চাবি নিয়ে কোথায়? তার বাড়ি নন্দীপুরে। নন্দীপুরে সুনন্দবাবুর বাড়িটা জানতাম। আতাপুর আর নন্দীপুর পাশাপাশি গ্রাম। 2.5 মাইল পথ হয়তো বেশি নয়, কিন্তু দু গ্রামের মধ্যে ঘন জঙ্গল, একপাশে শ্মশান। দিনের বেলায় খুব প্রয়োজন না হলে জঙ্গলে কেউ ঢোকে না। বছরখানেক আগে সুনন্দবাবুর সঙ্গে একবার তার বাড়ি গিয়েছিলাম, কিন্তু সে দিনের বেলা, তাও দেখছি ঝুপসি অন্ধকার। তিলকের কুড়ের যা অবস্থা, তাতে রাত কাটানোর প্রশ্নই ওঠে না। একমাত্র উপায় নন্দীপুর চলে যাওয়া। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো রয়েছে, পথ চলতে অসুবিধা হওয়ার কথা নয়। তিলককে তাই বললাম, তাহলে আমি নন্দীপুরে চলে যাই, এছাড়া আর উপায় নেই। এখানে থাকবো কোথায়, খাবো কি? তা অবশ্য ঠিক, চলে যান রাম নাম করতে করতে। তা রাম নাম করতে করতে যাবো কেন? মাঝখানে শ্মশান পড়বে তো, ওখানে অপদেবতাদের উপদ্রব, তাই বলছি আর কি। ভূতের ভয় আমার কোনোদিনই ছিল না, কাজেই সেদিক থেকে কোনো অসুবিধা নেই। একমাত্র ভয় ছিল দুর্বৃত্তদের। কিন্তু আমার কাছে নেবেই বাকি হাতঘড়ি, টর্চ, সামান্য কিছু টাকা। এসব ভেবে কোনো লাভ নেই। চণ্ডীপুর যাওয়া ছাড়া আমার কোনো পথই ছিল না। 2.5 মাইল পথ যেতে বড় জোর 2.5 ঘন্টা লাগবে। একবার সুনন্দবাবুর বাড়ি যদি গিয়ে পৌঁছাতে পারি, আহার আশ্রয় 2 মিলবে। ব্যাগটা কাঁধে ফেলে চলতে শুরু করলাম। পথ যতটা সহজ হবে ভেবেছিলাম ততটা হলো না। একেবারে অন্ধকার বন, বট, পাকুড় আর অশ্বতের জটলা। গাছ থেকে বিরাট বিরাট সব ঝুড়ি নেমে জায়গাটা অন্ধকার করে রেখেছে। চাঁদের আলো গাছের পাতা ঢাকা পড়ে গেল। টর্চ জানলাম। পায়ে চলা সরু পথ। ভূত পেতের ভয় হয়তো করি না, কিন্তু সাপ খোপের উপদ্রব তো উপেক্ষা করতে পারি না। সাবধানে এদিক ওদিক দেখতে দেখতে এগোতে লাগলাম। একমাত্র ভরসার কথা, হাঁটু পর্যন্ত গামবুট ঢাকা। ছোবলে বিশেষ ক্ষতি হবে না। এই জঙ্গলের নাম বেনেটির জঙ্গল। কেন এমন নাম জানি না, জানবার কোনো আগ্রহ ছিল না। কোনো রকমে এটা পার হতে পারলেই বাঁচি। অনেকক্ষণ ঘোরার পর খেয়াল করলাম, টর্চের আলোয় হাত ঘড়িতে দেখলাম 3 ঘন্টা পার হয়ে গেছে। যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুর পৌঁছে যাবার কথা। তাহলে নিশ্চয়ই পথ হারিয়েছি। চলার গতি আরও দ্রুত করলাম। খিদেই পেট জ্বলছে, শরীরে দুর্বল লাগছে। কিছুটা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে অন্ধকারে জমাট বাঁধা জোনাকির মতো কি যেন জ্বলছে। টর্চের আলো ফেলতেই সেগুলো সরে গেল। বুঝতে পারলাম শিয়ালের পাল। টর্চটা এদিক ওদিক ঘোরাতেই দেখলাম চারিদিকে মরার খুলি আর হাড় ছড়ানো। তার মানে শ্মশান। নন্দীপুর যেতে ডান দিকে শ্মশান পড়ে। শ্মশানের মধ্যে দিয়ে যেতে হয় না, তাহলে নিঘাত পথ ভুলেছি। উফ করে কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম। তারপর টর্চের আলো ওপর দিকে ফেলতেই শরীরের রক্ত হিম হয়ে গেল। একটা পা গাছের ডালে ঝুলছে। কেউ বোধহয় কাউকে মেরে
গাছের ডালে টাঙিয়ে রেখেছে, কিন্তু টর্চের আলো যতদূর গেল কেবল পাই দেখতে পেলাম। শরীরটা কোথায় গেল? কোনো রকমে পাশ কাটিয়ে যেতে গিয়ে বিপত্তি। আবার মাথায় লাগলো, ওপরে চেয়ে দেখি সেই পা। কি আশ্চর্য, পাতা এদিকে এলো কি করে? যেদিকে যাচ্ছি পাতা সেদিকেই ঘুরছে। শরীর ছাড়া পায়ে বা গাছের ডালে কে ঝুলিয়ে রাখলো? মাথা নিচু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই নাকি সুর কানে এলো। ও চাটুর্য মশাই, শোনো শোনো, কথা আছে। এই এতক্ষণ পরে বুকটা কেঁপে উঠল। কাটা পা ভেবেছিলাম কোনো বদমাইশ লোক হয়তো কাউকে কেটে তার খণ্ড খণ্ড করে দেহ গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু এই ধরনের গলার স্বর গাছের ওপর থেকে আসছে কি করে? কেউ কি গাছের ডালে বসে ভয় দেখাচ্ছে? ওপরের দিকে চেয়েই চমকে উঠলাম। টর্চের আলো যা দেখলাম তাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। বিরাট একটা কঙ্কাল, মাথাটা গাছের মগডাল ছাড়িয়ে। কঙ্কালের চোখে সচরাচর যেমন হয় গর্ত নেই, তার বদলে লাল দুটি সার্চ লাইট। আলো দুটো অনবরত ঘুরছে। কাঁধের ওপর ধবধবে একটা পৈতা। অস্বীকার করব না, লোকে আমাকে খুব সাহসী বলে জানতো। আমি নিজেও ভূত পেতের কাহিনী এরকম পাত্তা দিতাম না, হেসেই উড়ে দিতাম। কিন্তু সে রাতে বেনেচির জঙ্গলে চোখের সামনে যে দৃশ্য আমি দেখেছি তার জীবনেও ভুলতে পারবো না। সে কথা মনে হলে এখনো মাঝরাতে শিউরে উঠি। ব্যাগটা আঁকড়ে ধরে আমি বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করেছিলাম। কি হলো রে, ছুটছিস কেন? কথাটা শুনে যা। মনে হয়েছিল গলাতে যেন ক্রমেই কাছে আসছে। প্রত্যেক গাছের ডালে বিরাট আকারে সেই কঙ্কালের পা। নিশ্চিত মৃত্যু। বুঝতে পেরে আমি পাগলের মতো ছুটতে শুরু করেছিলাম। কাটা গাছে হাত পা ক্ষত বিক্ষত, কতবার যে গাছের শেকড়ে পা আটকে পড়েছিলাম তার ঠিক নেই। তবু সেই নাকি সুর থেকে রেহাই নেই। ওরে, তোকে কিচ্ছু করবো না, তুইও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ, একটু দাঁড়া। বেনিচির জঙ্গল ছাড়িয়ে যখন সুন্দরবাবুর দরজায় পৌঁছেছিলাম তখন রাতের অন্ধকার কেটে ভোর হচ্ছে। শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না। কোনো রকমে একবার দরজায় করানেরই অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হয়েছিল দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে সুনন্দবাবু, একটা চেয়ারে ডাক্তার। চোখ খুলতে ডাক্তার বলল, আর ভয়ের কিছু নেই, একটু গরম দুধ খাইয়ে দিন আর আমার সঙ্গে কাউকে পাঠান, আমি ওষুধটা দিয়ে দেবো। বিকালের দিকে শরীর ঠিক হয়ে গেল। বিছানার উপর বসলাম। সুন্দরবাবু বলল, কি হয়েছে বুঝতে পেরেছি স্যার, আপনি এই বেনেটির জঙ্গলে মনে হয় ওই দুর্লভ চক্রবর্তীর পাল্লা পড়েছিলেন। দুর্লভ চক্রবর্তী? সে আবার কে? হ্যাঁ, আমাদের গায়ের পুরোহিত, অপঘাতে মারা গেছে, দিয়ে ব্রহ্মদৈত্য হয়ে গেছে। ব্রাহ্মণ দেখতে পেলেই ওই অনুরোধ করে গয়ায় গিয়ে পিণ্ডিটা দিয়ে আসার জন্য। অপঘাতে মারা গেছে? হ্যাঁ স্যার, শুনুন তাহলে বলি কাহিনীটা। দুর্লভ চক্রবর্তী একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। আশেপাশে গ্রামে বিয়ে, অন্নপ্রাশন, পুজো এইসব করে যা উপায় করতো তাতেই তার ভালোই চলতো। বাড়িতে শুধুমাত্র তার বউ আর একটি মাত্র ছেলে, কিন্তু ভগবান সবাইকে সবসময় শখ সুখ দেয় না। ছেলেটা বিশ্বের পকেটে পড়াশোনা তো করলোই না, স্কুল থেকে তার নামটা পর্যন্ত কেটে দিয়েছিল। দুর্লভ চক্রবর্তী বলেছিলেন যে চল আমার সঙ্গে কাজ শিখবি, বাড়ি বাড়ি পুজো অর্চনা করবি। ছেলে সেসব কথা একদম কানেই তুলল না। একদিন অবস্থা খুব চরমে উঠেছিল, গায়ে প্রচন্ড জ্বর, আর সেদিনই গ্রামের জমিদারের বাড়িতে নারায়ণ পুজো। জমিদারি আর নেই, কিন্তু জমিদার বাড়ির নামটা তো আছে। মাসকাবাড়ি বন্দোবস্ত, তারপর ভালো দক্ষিণা। দুর্লভবাবু তার ছেলেকে নানান জায়গায় খোঁজ করলেন, ছেলে নেই। ভোরবেলাতেই আড্ডা দিতে বেরিয়ে গেছে। জমিদার বাড়ির লোকজন এসে এখানে চেঁচামেচি করে গেল, আর ছেলে ফিরল ঠিক দুপুর বেলাতে। দুর্লভ চক্রবর্তী দাওয়াতে কাঁথা জুড়ে বসেছিলেন রাগে অগ্নিশর্মা হয়ে। রাগে গালাগালি করলেন ছেলেকে, তারপরে খড়ম ছুঁড়ে মারলেন, কিন্তু খড়ম কিন্তু লাগলো না। ছেলেটি ছিল একটা অকাল কুণ্ড। উঠানে একটা বাঁশ পড়েছিল, সেটা তুলে তার বাবার মাথাতে মারল। দুর্লভ চক্রবর্তী ছিটকে পড়েছিলেন। চারিদিকে রক্তের স্রোত, আর ছেলে নিখোঁজ। কবিরাজ আসার আগেই সব শেষ। সেই থেকেই দুর্লভ চক্রবর্তী ওই বেনেটির জঙ্গলে বাসা বেঁধেছেন। কারোর কোনো ক্ষতি করে না, শুধু ব্রাহ্মণ দেখলেই অনুরোধ করে গয়ায় গিয়ে তার জন্য একটু পিণ্ডি দেওয়ার জন্য।
অন্য সময় হলে আমি সুনন্দাবাবুর কথাগুলো বিশ্বাস করতাম না, কিন্তু কানে তখনও সেই নাকি সুর ভেসে আসছে। শোনো শোনো। চোখ বন্ধ করতেই দেখতে পেলাম বিভৎস কঙ্কাল মূর্তি, কাঁধে পৈতা, দুটো চোখে আগুনের গোলা। শহরে ফিরে এসেই চাকরিতে ইস্তফা দিয়েছিলাম। নমস্কার। গল্প পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাইছি।